তারেক রহমান ক্ষমতায় থাকবে না, পতন শুরু হয়ে গিয়েছে। কারণ বাংলাদেশের মালিকানা তারেক রহমানের নয়, বাংলাদেশের মালিকানা বাংলাদেশের জনগণের। সেই সময় আপনারা পুরো বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে পুরো বাংলার রাজপথে নেমে এসেছিলেন। সেই সময়কালীন 5 তারিখে তারেক রহমান বাংলাদেশে ছিল না। বাংলাদেশে ছিল আমার কৃষক, বাংলাদেশে ছিল মজুর, বাংলাদেশে ছিল রিক্সা চালক, বাংলাদেশে ছিল সবজি বিক্রেতা, বাংলাদেশে ছিল গৃহিণী, বাংলাদেশে ছিল আলেম, বাংলাদেশে ছিল ছাত্র। তারেক রহমানের কোনো ছায়া আমরা সেই দিন রাজপথে দেখি না। নতুন করে বাংলাদেশে এসেছে, হালগতি বুঝার আগেই সব সিদ্ধান্ত নেওয়ার শুরু করেছে। জালিমের হাত ভেঙ্গে গুড়িয়ে দাও, এটাই জালিমের সহযোগিতা। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত বিএনপির নব্য জালিম ভাইদেরকে লক্ষ্য করে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি জালিমের হাত, জুলুমের হাত গুটিয়ে না নাও, আমরা সে হাত ভেঙ্গে গুড়িয়ে দেব ইনশাআল্লাহ। যে হেলমেটের ব্যবসা বাইরে যাবে, হ্যাঁ ভাই, ভীষণ ভাবে বাইরে যাবে হেলমেটের ব্যবসা। দেখেন বাইরে গেছে আমাদের নয়ন, ছাত্র দলের নয়ন একটা কিনছে, মাথার মধ্যে দিয়েছে। মনে হয় কি জানেন, ছাত্রলীগ ফিরে আসছে, আবার ডিসেম্বরে আসবে। ছাত্রলীগ এখনই মাঠে নামে গেছে। ছাত্রলীগ যা যা করতো ওই একই কাজ করতেছে, ওই হেলমেটও কিনা ফেলাইছে। ডক্টর শফিকুর রহমান স্যার কিন্তু একটা কথা বলছিল, এটা নিয়ে অনেকেই মাইন্ড করছে। উনি কি বলছিল, ওরা ফটোকপি, আওয়ামী লীগের ফটোকপি, ছাত্রলীগের ফটোকপি। এখন তো তাই প্রমাণ হলো, একেবারেই ফটোকপি। আমরা ছাত্র দলের সন্ত্রাসীদেরকে বলতে চাই, তোমরা যদি এই সন্ত্রাসের পথ অব্যাহত রাখো, ক্যাম্পাসগুলোতে যদি আবার গণরুম গ্যাসরুমের কালচার ফিরে নিয়ে আসতে চাও, আমার ভাইদের উপর হামলা করো, বোনদের উপর হামলা অব্যাহত রাখো। আমরা ছাত্রলীগের যেই পরিণতি করেছিলাম তার চেয়ে ভয়াবহ পরিণতি আমরা তোমাদের করব। হাসপাতালেও কাপুরেশের মতো এই সন্ত্রাসীরা হামলা করেছে। ছাত্র দলের সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে চলতে পারে না। যে বা যারাই জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে, জনগণকে সাথে নিয়ে তাদের জীবনকে তছনছ করার হুঁশিয়ারি দিয়ে এই 5 আগস্টে আমার একটি গুলি আমার পেট দিয়ে ঢুকে আমার নারী উড়ি ফুটা হয়ে আমার কলিজার ভিতরে আটকে থাকে। বাস্তবের পরিস্থিতি খুবই ভয়াবহ। আমরা জানি না আমরা বাঁচবো কিনা। সিদ্ধান্ত তারেক রহমানকে নিতে হবে। যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, গণভোটের গণনায় বাস্তবায়ন না করে, আগামী 5 বছরের মেয়াদ তারা সম্পূর্ণ করে যেতে পারবে না। আপনারা দেশের জনগণকে এখনো চেনেন নাই। ছিলেন তো লন্ডনে, ছিলেন তো ভারতের শিলংয়ে। আপনারা আজ হোক কাল হোক গণভোটের রায় মানতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। গণভোটের রায় যারা মানে না তাদেরকে জনগণের সরকার বলা যায় না। সমস্ত জল্পনা কল্পনার অবসান এবং জামাত ইসলামী জোটের একটা আলটিমেটামের বিজয় হয়েছে। আলটিমেটামের মধ্যেই কাজ হয়েছে। তারেক রহমান জামাত জোটের আলটিমেটাম আমলে নিয়ে তার দলের অভ্যন্তরে নানান চাপ, নানান সমালোচনা, নানান ষড়যন্ত্র ওভারকাম করে জনগণের এই দাবি পূরণ করতে বাধ্য হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, যেখান থেকে চলমান তথ্য জানতে এই ভিডিওটি অন করেছেন তাদের অনুরোধ করে বলবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও আমাদের সবার দেখতে থাকুন। দর্শক, কারণ আজকের এই ভিডিওতে এই ভিডিওটি তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, যার সঙ্গে আপনারা অবগত বাধ্য হবেন। দর্শক, ভিডিওর শুরুতে ভিডিওর যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন, দর্শক ভিডিও বুঝতে পারছেন আজকে এই বিষয়টি কোন বিষয়ে ইঙ্গিত করছে। দর্শক, চলুন আমরা কথা না বেরিয়ে মূল ভিডিওতে নিয়ে তার আগে বলবো, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও আমাদের সবার দেখে আসি। করে বাংলাদেশে এসেছে, হালগতি বুঝার আগেই সব সিদ্ধান্ত নেওয়ার শুরু করেছে। আমরা বলেছি আপনাকে স্পষ্টত, আপনি যদি ক্ষমতায় থাকতে হয় আপনি গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। যেই পরিস্থিতি পাকিস্তানি জান্তাদের হয়েছিল বাংলার জনগণের রায় না মানার কারণে, সেই পরিস্থিতি আপনার সাথেও হবে। ঠিক এই সময়টাতে বাংলার মানুষ সকল ব্যারিকেড ভঙ্গ করে, যেখানে এসএসএফ কে 5 মিনিট দেওয়া হয়েছিল, শেখ হাসিনাকে 5 মিনিট দেওয়া হয়েছিল, যে হয়তো বাংলাদেশের মধ্যে তুমি 5 মিনিটের মধ্যে তোমার এখানে জীবন দিবা অথবা ভারতে পালাবা, সেই সময় আপনারা পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে পুরো বাংলার রাজপথে নেমে এসেছিলেন। সেই সময়কালীন 5 তারিখে তারেক রহমান বাংলাদেশে ছিল না। এই প্রধানমন্ত্রীর চেয়ার এটা আপনার না, এটা বাংলাদেশের জনগণের। ফলত আমাদের চেয়ার নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলে, আমরা তো সেই চেয়ারকে রক্ষা করতেই হবে আমাদের। তারেক রহমান নির্বাচনে আসার আগে অনেক জায়গায় ধর্ণা দিয়েছে, ভারত থেকে শুরু করে অনেক ডিপ স্টেটের কাছে তাজমহলের মতো 100 জায়গায় বাংলাদেশকে বিক্রি করেছে। এখন সবাই এসেছে তারেক রহমানের কাছে যে তুমি না আমার কাছে বিক্রি করেছিলা, আরেকজন বলে তুমি না আমার কাছে বিক্রি করেছিলা। তারেক রহমান এখন মাথা খারাপ হয়ে গিয়েছে, এখন তাদের পাওনা বুঝিয়ে দিতে পারছে না। কারণ বাংলাদেশের মালিকানা তারেক রহমানের নয়, বাংলাদেশের মালিকানা বাংলাদেশের জনগণের। আমাদেরকে এনশিওর করতে হবে, যদি বাংলাদেশের মাটি, বাংলাদেশের বায়ু, বাংলাদেশের পানি,
ভারত বা অন্য রাষ্ট্রের কাছে কেউ বিক্রি করতে চায় ক্ষমতার লোভে, আমরা রাজপথে থেকে সেই সকল মানুষ থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে। এতে যদি আমাদের জীবনে যায়, আমাদের কোনো পরোয়া আছে? চোখ তুলে নিয়েছে ইন্টারনেট একজন ছাত্রের, মাথা খারাপ হয়ে গিয়েছে যে চোখ তুলে ওদের। গতকালকে তকসুর সম্মানিত যিনি নির্বাচিত সদস্য, যিনি নির্বাচিত জিএস, উনি বললেন যে এখানে তকসুতে যে টেন্ডারটা হবে, এই টেন্ডার কোনো চাঁদাবাজদের হাতে পড়া যাবে না। যখনই এই কথা বলা হয়েছে, ওরা রামদা, চাপাতি, হকি স্টিক নিয়ে সর্বসম্মিলিত ঢাকার যারা সন্ত্রাসী গোষ্ঠী আছে, একটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা আক্রমণ করেছে। সেখানে আক্রমণ করেও তারা ক্ষান্ত হয়নি। আপনারা দেখেছেন হবিগঞ্জে আমরা চিকিৎসা নিতে পারি না, সেখানে হসপিটালে গিয়ে তারা আক্রমণ করেছে। ঢাকাতেও গিয়ে তারা হসপিটালে আটক করেছে, সেখানে চিকিৎসা নিতে দেয় নাই। এই তারেক রহমানের সন্ত্রাসী দল, ছাত্র দল, যুব দল, আজকে তোমাদেরকে বলবো, কই তোমরা আজকে কোথায় গুপ্ত হয়ে গিয়েছো? আজকে যে রাজপথে দেখা যাচ্ছে না, বাসায় কি ঘুমিয়ে আছো নাকি পালিয়ে গিয়েছো? পালানোর জায়গা পাবেন না। সমস্ত জল্পনা কল্পনার অবসান এবং জামাত ইসলামী জোটের একটা আলটিমেটামের বিজয় হয়েছে। আলটিমেটামের মধ্যেই কাজ হয়েছে। তারেক রহমান জামাত জোটের আলটিমেটাম আমলে নিয়ে তার দলের অভ্যন্তরে নানান চাপ, নানান সমালোচনা, নানান ষড়যন্ত্র ওভারকাম করে জনগণের এই দাবি পূরণ করতে বাধ্য হয়েছে। এটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক মাইলফলক। দর্শক, একই সাথে প্রফেসর ইউনূস দৃশ্যপটে কি ঘটতে যাচ্ছে খবর। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন বাধাগ্রস্ত করতে অনেক ষড়যন্ত্র হয়েছিল। বিশেষ করে এই জুলাই স্মৃতি জাদুঘরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, যিনি সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, তিনি নিজেই এটা আটকে রাখতে চেয়েছিলেন। এটা ফ্যাসিবাদীদের জন্য একটা চূড়ান্ত বার্তা। এবং আওয়ামী লীগ যে বাংলাদেশে এখন জাদুঘরে, আওয়ামী লীগের রাজনীতির একমাত্র জায়গা জাদুঘর, মানুষ দেখবে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ পলিটিক্যাল পার্টি নেমড আওয়ামী লীগ। এখন তাদেরকে কোথায় পাবো? তাদেরকে দেখতে হলে জাদুঘরে যেতে হবে। জাদুঘরে থাকে রেলিক, ধ্বংসাবশেষ। জাদুঘরে কোনো প্রেজেন্ট বিষয় থাকে না, অতীত স্মৃতি থাকে। আওয়ামী লীগ ফেসিবাদ এখন বাংলাদেশে অতীত স্মৃতি, যদিও নব্য ফেসিবাদ নিয়ে আলোচনা হচ্ছে। এই জন্য জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করতে ভারতপন্থীরা নানানভাবে বাধা দিয়ে আসছে। এবং এই জুলাই স্মৃতি জাদুঘর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতের আধিপত্যবাদের পরাজয়ের একটা দলিল। তো ভারতের আধিপত্যবাদের পরাজয় হয়েছে, কিন্তু সেটার আবার দলিল, এটা তো ভারত মানতে পারছে না। যার ফলে ভারতপন্থীরা নানানভাবে এই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন ঠেকাতে চেয়েছিল। এই জায়গায় জুলাই স্মৃতি জাদুঘর আজকে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন প্রফেসর ইউনূসকে সাথে নিয়ে। এই দৃশ্যপটে আসতে জামাত এনসিপিকে অনেক কাঠখড় বিরতে হয়েছে। জামাত এনসিপি, জামাত জোট স্পষ্ট করে বলেছিল 5 আগস্টের মধ্যেই জুলাই জাদুঘর খুলে দিতে হবে। নাহিদ ইসলাম জামাত জোটের অন্যতম নেতা, তিনি বলেছিলেন 5 আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ নিজেরাই আমরা জুলাই জাদুঘর খুলে দিব। এটা ছিল একটা আলটিমেটাম, এটা ছিল একটা থ্রেট। সে আলটিমেটাম অনুযায়ী সমস্ত জল্পনা কল্পনা ষড়যন্ত্র ওভারকাম করে প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন। এখন থেকে 3টা স্লটে ডেইলি দর্শকরা জুলাই স্মৃতি জাদুঘর, মানে আওয়ামী লীগকে জাদুঘরে দেখতে যেতে পারবেন। আওয়ামী লীগের রেলিক, ধ্বংসাবশেষ, ভারতের আধিপত্যবাদের রেলিক, আপনি ধ্বংসাবশেষ, এটা আপনি জাদুঘরে দেখতে যেতে পারবেন সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যা পর্যন্ত। তো দর্শক, নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে আপনাকে ঢুকতে হবে, তবে আনলিমিটেড লোক একদিনে ঢুকতে পারবে না। এই জন্য আগেভাগে টিকিট, অনলাইনে টিকিট কাটা যাবে, উপস্থিতভাবে টিকিট কাটা যাবে। তবে আগেভাগে কনফার্ম না হয়ে যাওয়া উচিত না, কারণ প্রথম দিকে প্রচুর ভিড় থাকবে। তো এটা একটা মাইলফলক এবং অনেক থ্রেট দিয়ে, আন্দোলন করে, আলটিমেটাম দিয়ে এই জুলাই জাদুঘর উদ্বোধন করাতে হয়েছে। তো দর্শক, একই সাথে প্রফেসর ইউনূসকে সাথে নিয়ে 5 আগস্ট কেন প্রফেসর ইউনূসকে সাথে নিয়ে তারেক রহমান এই জুলাই জাদুঘর উদ্বোধন করলেন, এটা রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রফেসর ইউনূস, মানে আওয়ামী লীগের এখন একটা রাজনীতি আছে, এটা কিন্তু বিএনপির প্রশংসা করে, যারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এটা কিন্তু বলে, কিন্তু ইউনূস খারাপ। কিন্তু না, যারা ইউনূস এবং তারেককে আলাদা করতে যাচ্ছেন তাদের স্বপ্ন বুমেরাং হবে। ইউনূস তারেক সমঝোতার ভিত্তিতেই তারেক রহমান ক্ষমতা এসেছেন এবং ইউনূস তারেক ঐক্য আছে। শেষ পর্যন্ত যেভাবে আজকে হাত ধরে বসালেন, সম্মান দেখালেন প্রফেসর ইউনূসকে তারেক রহমান, তাতে মনে হচ্ছে প্রফেসর ইউনূসকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি বানানোর সম্ভাবনা এখনো আছে। এবং 5 আগস্ট চেতনা বা এই জায়গাটা এবং পশ্চিমাদের সাথে সম্পর্কের জায়গাটা প্রফেসর ইউনূসের মাধ্যমে এই তারেক রহমান মেকআপ করাবেন বলে আমরা ধারণা করছি। যদি ইউনূস তারেক সমঝোতা না থাকতো, অথবা প্রেসিডেন্ট বানানোর কোনো সম্ভাবনা না থাকতো, এটা শেষ মুহূর্তে হিসাব বদলে যেতে পারে, কিন্তু এখনো আমি বিশ্বাস করি প্রফেসর ইউনূসকে প্রেসিডেন্ট বানানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এরকম যদি কোনো আলাপ আলোচনা না থাকতো, তাহলে 5 আগস্টে প্রফেসর ইউনূসকে এভাবে পাশে বসিয়ে জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর উদ্বোধনের কোনো প্রয়োজন ছিল না। অতএব এটা তাৎপর্যপূর্ণ এবং প্রফেসর ইউনূসকে সাথে রাখারও একটা তাৎপর্য আছে। তো দর্শক, খবর, প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
এখানে আরেকটা বিষয়, যে আজকে যেই গণভবন জুলাই স্মৃতি জাদুঘর হয়েছে, এর নেপথ্যে কিন্তু শিবির। গণভবন দখল করার পরিকল্পনা ম্যাপ এঁকে এই পরিকল্পনা এটেছিল শিবিরের তৎকালীন নেতা, বর্তমান শিবিরের সেক্রেটারি জেনারেল, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি জনাব সিবগাতুল্লাহ। এবং গণভবন দখল করতে হবে এই সাহস শিবিরই করতে পারে এবং শিবিরই করেছে। হাসিনা পতন তখন সবাই চেয়েছে, কিন্তু গণভবন দখল করতে হবে এটা কিন্তু সবার পরিকল্পনা ছিল না। এই জন্য শিবিরকে এখানে একটা ক্রেডিট দিতে হয়, যে শিবির গণভবন দখল করেছে বলেই আজকে গণভবন আর প্রধানমন্ত্রী কার্যালয় থাকেনি, আজকে জাদুঘরে পরিণত হয়েছে। আর গণভবন দখলের পরিকল্পনা শিবির না করলে হয়তো গণভবনে আজকে অন্য প্রধানমন্ত্রী থাকতো, অথবা সেটা পরিবর্তিত প্রধানমন্ত্রী বাসভবন হতে পারতো। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি, সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক পরিদর্শন করেন। এখন আপনি চিন্তা করেন, যে দলের কর্মকাণ্ড জাদুঘর হিসেবে জাদুঘরে সংরক্ষিত থাকে, সেই দল বলে বাংলাদেশে ফিরবে, আবার তারা নাকি রাজনীতি করবে, তারা নাকি আবার দিল্লিতে সংবাদ সম্মেলন করে পাবলিক অ্যাপিয়ারেন্সে আসে। পাবলিক মানে কি? অডিও বক্তব্য দিবে গুপ্ত থেকে, ভিডিও তো আসতে পারছে না এই ভিডিও কনফারেন্সিং এর যুগে, বলে যে পাবলিক অ্যাপিয়ারেন্স। মানে পাগল ছাগলের একটা লিমিট থাকা দরকার। আওয়ামী লীগ জাদুঘরে, এই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের মধ্য দিয়ে আওয়ামী লীগ জাদুঘরে চলে গেল। অর্থাৎ জাদুঘরের জিনিস কখনো প্রেজেন্ট হতে পারে না, এটা প্রাগৈতিহাসিক ধ্বংসাবশেষের সাথে আপনি তুলনা করতে পারেন। পাশাপাশি গণঅভ্যুত্থান ঘটনাপ্রবাহ বিজয়ের ইতিহাস ভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের দিন বিশেষ অতিথি ও শহীদ পরিবারের জন্য সংরক্ষিত থেকেছে। সাধারণ জনগণের জন্য বৃহস্পতিবার থেকে এটা উন্মুক্ত করে দেওয়া হবে। জাদুঘর প্রবেশের জন্য অনলাইনের মাধ্যমে টিকিটের ব্যবস্থা থাকবে। এখানে বড়দের জন্য 50 টাকা এবং ছোটদের জন্য 25 টাকা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে, যেটা টিকিটের মূল্য হিসেবে অত্যন্ত কম। 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যান, ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। সেদিন তার সরকারি বাসভবন, গণভবনের ব্যাপক ভাঙচুর করা হয় এবং পরবর্তীতে আজকে জাদুঘর হিসেবে আমরা দেখছি। দর্শক, প্রফেসর ইউনূস বক্তব্য দিয়েছেন, জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে বক্তব্য দিয়েছেন। আমাদের স্মৃতিতে দীর্ঘ 36 দিনের মাস জুলাই। আরও যা বলেছেন প্রফেসর ইউনূস, সংক্ষেপে যদি বলি, যে প্রফেসর ইউনূস এখনো বাংলাদেশের রাজনীতির রিলেভেন্ট এবং বিএনপির সাথে তার সমঝোতা আছে। আওয়ামী লীগ যতই যা বলুক না কেন, প্রফেসর ইউনূস ইজ রিলেভেন্ট, এবং জুলাই আছে মানে ইউনূস আছে। জুলাইয়ের অন্যতম মহানায়ক ইউনূস, এটা চিরসত্য কথা। এই 5-6 দিন আগেই বোধহয় বলছি যে হেলমেটের ব্যবসা বাইরে যাবে। হ্যাঁ ভাই, ভীষণভাবে বাইরে যাবে এই হেলমেটের ব্যবসা। দেখেন বাইরে গেছে, আমাদের নয়ন, ছাত্র দলের নয়ন একটা কিনছে, মাথার মধ্যে দিছে। হ্যাঁ ভাই, সাহস আছে ভাই। আজকে তো চলে গেছে কোথায় জানি কোন মাদ্রাসায়, ওইখানে মারামারি করতে চলে গেছে, বলতেছে ওরা বোমা হামলা করছে, যার জন্য আমাকে আসতে হয়েছে। উনি কিন্তু এই 2-3 দিন আগেই বলতেছিল যে আমারে যদি খালি উপর থেকে, হ্যাঁ লিডার যদি খালি বইলা দেয় 2 ঘন্টা, আবার বলে 2 ঘন্টা না 5 মিনিটের মধ্যে উড়ে দেবো। আমার নয়নের নাম শুনলেই তো রাস্তা ক্লিয়ার করে দেয় ওরা আমার নাম শুনলে। এই 2 দিন আগেই বললো, তারপরেই দেখেন মারামারি লেগে গেল। প্রথম মারামারি লাগছে কিন্তু ওই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে, ওইখানে কিন্তু একটা দাবরানি খাইছে ছাত্রদল। হ্যাঁ, ভীষণভাবে দাবরানি খাইছে। ওই রাইতে আর হোস্টেলে ঘুমাইতে পারে নাই। যাই হোক, ওইটার এফেক্ট আয়া পড়ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ওইখানে আবার কিন্তু উল্টাটা হয়েছে, এখানে শিবিরের উপরে আক্রমণ হয়েছে। এখন ভাই বিভিন্ন জায়গায় আক্রমণ শুরু হয়ে গেছে। একটু আগে দেখলাম শিবিরের এক ছেলেকে রাস্তার গলিতে ফেলা ভাই তরোয়াল দিয়ে খোঁচা দিতে চায় আর মুখের মধ্যে লাথি মারতেছে। এই জুলুম কেন? এটা তো ভাই জুলুমের বিরুদ্ধে, এই মাসটা তো জুলুমের বিরুদ্ধে। আজও কিন্তু জুলাই চলতেছে, 36শে জুলাই শেষ হবে কালকে। শুরুটা করছিল কিন্তু এনসিপি কে পিটায়া, ওইখান থেকে শুরু। এই মারামারি শুরু হয়েছে আরো 6-7 দিন আগে থেকে। ওই যে হবিগঞ্জের ঘটনা, এই এনসিপি কে পিটাইতে এখন যায়া পড়ছে ছাত্র শিবিরের উপরে। ছাত্র শিবিরকে পিটাইতে হবে, এদেরকে ভাই শেষ করে দিতে হবে। এরা হলো রাজাকারের বাচ্চা। কেন এই ধরনের কথা ভাই এই ছাত্র দল থেকে বলতেছে, যুব দল থেকে বলতেছে, কৃষক দল থেকে বলতেছে, যে যেখান থেকে পারতেছে ওই একই কথা বলতেছে। এর পিছনে কারণ একটাই ভাই, ওই যে উপর থেকে যেটা হুকুম আসে, নিশ্চয়ই উপর থেকে হুকুম আসে। আর হুকুম আসার তো দরকার নাই। আমরা যেসব কথাবার্তা শুনি সিনিয়রদের, বড় বড় নেতাদের, ওইটারই তো এফেক্ট যায় পড়ে ওই জুনিয়র নেতাদের উপরে, যার জন্য তারা ঝাঁপায়া পড়ছে। মনে হয় কি জানেন, ছাত্রলীগ ফিরে আসছে, আবার ডিসেম্বরে আসবে। ছাত্রলীগ এখনই মাঠে নেমে গেছে। ছাত্রলীগ যা যা করতো ওই একই কাজ করতেছে। ওই হেলমেটও কিনা ফেলাইছে। ডক্টর শফিকুর রহমান স্যার কিন্তু একটা কথা বলছিল, এটা নিয়ে অনেকেই মাইন্ড করছে। উনি কি বলছিল, ওরা ফটোকপি, আওয়ামী লীগের ফটোকপি, ছাত্রলীগের ফটোকপি। এখন তো তাই প্রমাণ হইলো, একেবারেই ফটোকপি। ঢাকা কলেজের সামনে দেখলাম একটু আগে ভাই মারামারি চলতেছে, ধুমছায়া, ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না, সবাই দোকানে ঝাঁপ ফেলায়া ভাই ভিতরে লুকাইতেছে। এই কি অবস্থা! এদিকে তো আপনারা দেখছেন ভাই বিদ্যুৎ বিল নিয়ে কি চলতেছে ভাই, এরকম আমি আগে দেখি নাই কখনো না। এই যে গ্যাসের ব্যাপারটা দেখছেন না, 1300 টাকার গ্যাস হঠাৎ করে দাম বাড়ায় কই করলো, 2300 টাকা করে ফেলাইলো। আবার 2300 টাকা করার পর এই 20-25 দিন বা 1 মাস পরই আবার 500 টাকা কমায় ফেলাইলো, 1800 টাকা করলো। এই যে 1800 টাকা আবার 2300 টাকা, এই যে 500 টাকা কমানো, এর ভিতর দিয়ে কিন্তু 1000 কোটি টাকা চলে গেল, আমরা টের পাইলাম না। সবার পকেট টাকা ভাই 1000 করে গেলে কত হাজার কোটি টাকা হইতে পারে যদি একসাথ করেন, এটা মাথায় নিয়েন। দেখেন ভাই ব্রাদার, ইকবাল হাসান মাহমুদ টুকু, হ্যাঁ এই টুকু সাহেব কিন্তু বেগম
খালেদা জিয়ার আমলে 2006 সালে উনি কিন্তু এই জ্বালানি মন্ত্রী ছিল, তখন কিন্তু উনি সফল হইতে পারে নাই। বেগম খালেদা জিয়া কিন্তু উনাকে সরাইয়া দিছে, তার মানে উনি ফেল। কিন্তু 2026 সালে আইসা আবার ওইখানে উনাকে কেন দিতে হবে? আর কোনো লোক পাইলেন না, ওই একই মানুষ যার কথার মধ্যে কোনো ব্যালেন্স নাই ভাই, কোনো রকম ব্যালেন্স নাই, এক এক সময় এক এক কথা বলে। এর মধ্যে দেখেন বিদ্যুৎ বিল বেশি আসাতে মানুষ তো প্রতিবাদ করবেই, প্রতিবাদ করতে পারবে না, প্রতিবাদ করলে আইনের আশ্রয় নিমু, হ্যাঁ আইনের আশ্রয় নিমু আমরা, এরকম একটা থ্রেট করছে। পরে আবার কয়েক ঘন্টা পর ওইটা উইথড্র করে নিছে, কারণ দেখছে মানুষের মধ্যে ক্ষোভ জন্ম নিতেছে। তবে আসল ক্ষোভ আর নকল ক্ষোভও আছে, কিন্তু আমরা কিন্তু দেখছি ডক্টর ইউনূসের আমলে যমুনার সামনে ভাই কত রকম ক্ষোভ প্রকাশ পাইতো। হাই রে আন্দোলন, আনসার, রিক্সাওয়ালা, আবার প্যাডেল মারা রিক্সা, আবার মেশিনওয়ালা রিক্সা, এই দুই দল রিক্সা, আবার শিক্ষক, শিক্ষিকা, পেশিজীবী এবং ডাক্তার, হিজড়া, কত রকম মানুষের যে আন্দোলন, কিছু হইলেই ঝাঁপায়া করতো। এখন যে বিদ্যুতের বিল গলা কাইটা নিতেছে, এখন যান না কেন যমুনার সামনে, এখন ওই প্রতিবাদ গুলা কই? তার মানে ক্ষোভ নকলও আছে, আসলও আছে। ওগুলা ছিল সব নকল ক্ষোভ, অ্যারেঞ্জ করা, যেন বিপদে পড়ে ডক্টর ইউনূস স্যার, বিপদে পড়ে যেন তাড়াতাড়ি নির্বাচন দিয়া দেয়। তখন বলতো না সবকিছু ঠিক হয়ে যাবে নির্বাচন হইলেই, নির্বাচন হওয়ার পর সবকিছু ঠিক হয়ে গেছে। 6 মাসের মধ্যে দেখেন এখন মারামারি চলতেছে। মনে হইতেছে কি জানেন, ছাত্রলীগ ফিরাইছে। সাদ্দামকে খুব মিস করতেছি তো ভাই। হ্যাঁ সাদ্দাম ভাই আপনি কই? টেলিফোনে যোগাযোগ করেন সবার সাথে, মাঠে নামায়া দেন, এটাই সময় আপনাদের। কারণ আগামীকাল আপনাদের নেত্রী সবাই সামনে আসবে, আপনারা সবাই অপেক্ষা করতেছেন শেখ হাসিনা আপনাদের সামনে আসবে। আমার বিশ্বাস হয় না উনি উনার এই চেহারাটা দেখাবে, এটা আমি বিশ্বাস করি না। পর্দার আড়াল থেকে কথা বলতে পারে, আর দেখবেন ওনার এই কথাবার্তা বা ওনার আলোচনা থেকে বড় আলোচনা কি হবে জানেন? ওই যে ক্রিকেট প্লেয়ার, ওই যে একটা আছে না বেকুব সাকিব আল হাসান, ও নাকি থাকবে, দেখবেন ওকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হবে। শেখ হাসিনার চেয়েও বেশি আলোচনা হবে এই সাকিব আল হাসানকে নিয়ে। আর এই ছেলেটা নিজেকে বিতর্কে জড়ায় ফেলাইলো। উনি কবে যে এত বড় আওয়ামী লীগার হয়ে গেল এটাই তো জানতাম না। মুজিব করতে পড়লো কয়েকদিন আগে দেখলাম, এর মধ্যে এত বড় আওয়ামী লীগার হয়ে গেল। এখন শেখ হাসিনার পাশে উনি থাকবে ভাই, জানি না আগামীকাল বোঝা যাবে 6টা 6:30টার দিকে। এর মধ্যে আমাদের সরকার বলে দিছে কোন চ্যানেলে এগুলো প্রকাশ করা যাবে না, ওনার বক্তব্য কোন চ্যানেলে প্রকাশ করা যাবে না। ঠিক এই একই কথা বলতো আওয়ামী লীগ, তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা যাবে না বলছে না ভাই, একই কথা বলছে, একই জিনিস ভাই, একই জিনিস। আজকে কিন্তু তারেক রহমান সাহেব বলছে বিএনপি কখনোই জনগণকে ছেড়ে যায় নাই, এরকম একটা কথা বলছে। ওকে, সত্যি কথা, বিএনপি কখনোই জনগণকে ছেড়ে যায় নাই। এই যে শুনতেছি আবার ডিসেম্বরে আসবে, উনিও এসে বলবে আওয়ামী লীগ কখনই জনগণকে ছেড়ে যায় নাই। কারণ উনি তো মাত্র 2-2.5 বছর বিদেশে ছিল, তারেক রহমান সাহেব তো ছিল 16-17 বছর। উনি যদি 16-17 বছর পর এসে এই দাবি করতে পারে বিএনপি জনগণকে ছেড়ে যায় নাই, তাহলে শেখ হাসিনা তো একই কথা দাবি করতে পারে, তাই না ভাই? আসলে প্রধানমন্ত্রী বুঝাইতে চাইছে বিএনপি ছেড়ে যায় নাই, উনি ছেড়ে গেছে বা শিলং চলে গেছে সালাউদ্দিন সাহেব বিপদে বইরা, আমরা যাই নাই, আমাদের মন এখানে ছিল, সশরীরে আমরা বিদেশে ছিলাম। ঠিক তেমনি শেখ হাসিনা ভাই মন এখানে পড়ে রয়েছে, ওনার দলের কর্মীদের জন্য ওনার মন কাঁদতেছে, যার জন্য ডিসেম্বরে উনি আসবে আর আইসাই বলবে জনগণকে আমরা ছাইরা যাই নাই। আর জনগণও এটা বিশ্বাস করবে, কারণ আমরা জনগণ আসলে কিন্তু ভাই অনেক অবলা, হ্যাঁ অবলা নারীর মতো আমরা এই জনগণ, যা বলে তাই বিশ্বাস করি। বিশ্বাস না করার তো কারণও না ভাই, দেশের প্রধানমন্ত্রী যদি একটা কথা দেয় সেই কথা কেন বিশ্বাস করবো না? উনি কি বলছিল রামিসার ব্যাপারটা, 1 মাসের মধ্যে সর্বোচ্চ বিচারটা হবে, সর্বোচ্চ বিচার মানে ঝুলিয়ে দেওয়া হবে 1 মাসের মধ্যে। কেন বলছিল ওইখানে ওই কথাটা? এই জন্য বলছিল তখন চারিদিক থেকে এমন ভাবে প্রতিবাদ উঠতেছিল, পুরো দেশের মানুষ খেপে গেছিল, মানুষের মধ্যে ভীষণ ভাবে ক্ষোভ জন্ম নিচ্ছিল এবং সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদের ঝড় তুলে দিছিল। জনগণের ওই ঝড়টাকে থামায় দিল ওনার ওই মুখের কথা দিয়া। কতটা বিশ্বাস করে মানুষ, উনি খালি বললো 1 মাস পর বিচার হবে, মানুষ ঠান্ডা হয়ে গেল। আর জানি না কোথায় গেছে সেই বিচার। আমার প্রশ্ন আপনাদের কাছে, একটা রেপিস্টের এমন কি ক্ষমতা, যে ক্ষমতা দিয়ে সে প্রধানমন্ত্রীকে ভুল প্রমাণ করতে পারে? প্রধানমন্ত্রী যে কথা দিচ্ছে সে কথাটা কি মিথ্যা প্রমাণ করে দিতে পারে? ওই রেপিস্টের কি এমন ক্ষমতা? এই প্রশ্নটা আমার মনের মধ্যে ভাই উকি ঝুঁকি মারে সব সময়। আপনাদের মনের মধ্যে নিশ্চয়ই উকি ঝুঁকি মারে এই প্রশ্নটা, যে প্রধানমন্ত্রী কথা দিছে সেই কথা কেন রক্ষা হইল না? আর যেহেতু রক্ষা হয় নাই, ভবিষ্যতে যদি প্রধানমন্ত্রী আবার কোনো কথা দেয় সে কথা কি মানুষ বিশ্বাস করবে? নিশ্চয়ই করবে না। এর মধ্যে তো অনেকগুলো মিথ্যা প্রমাণ হয়ে গেছে। ওনারা নির্বাচনের আগে ভোট চাইছিল, গণভোট চাইছিল, কিন্তু ওনারাই বলছিল ধানের শীষে যেভাবে ভোট দিবেন ঠিক সেভাবে হ্যাঁ ভোটে ভোট দিবেন। স্বয়ং প্রধানমন্ত্রী, আজকের মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা দিছিল, সেই কথাও তো রক্ষা হয় নাই। ওই রামিসার কথা যেভাবে মিথ্যা প্রমাণ হয়েছে এই কথাটাও তো মিথ্যা প্রমাণ হইলো। আর এটাকে পাকাপোক্ত করলো কে? আমাদের সালাউদ্দিন সাহেব সংসদে দাঁড়ায় বললো আমরা ওই নির্বাচনের জন্য এই মিথ্যাটা বলছি, মানে অর্থাৎ এই নাটকটা করছি। খুব ভালো কাজ করছেন, ভালো কাজ করছেন, কিন্তু কতবার ঠকাবেন ভাই? দেখেন আমি বলতে পারি ভাই আমি খুব চালাক লোক। আপনি যদি আমাকে প্রশ্ন করেন কতটুক চালাক, আমি কি উত্তর দেবো? চালাকের উপরও তো চালাক থাকে, তাই না ভাই? বাঘের উপরও টাক থাকে, বলে না মানুষ? দেখেন ভাই, বাঘের কথা যখন মনে পড়লো একটা গল্প বলি, যে গল্পটা আপনারা ছোটবেলায় শুনে আসছেন, 2 লাইনে না 1 লাইনের গল্প, শুধু টাইটেলটা বললেই আপনাদের মনে পড়বে, রাখাল আর বাঘের গল্প।
ওই রাখাল বারবার মিথ্যা কথা বলতো, বাঘ আইছে। ওই রাখালকে বাঁচাইবার জন্য গ্রামের লোকজন লাঠি টাঠি নিয়ে চলে আসতো, কিন্তু আইসা দেখতো যে মিথ্যা কথা, ও হাসতেছে যে না বাঘ না। আপনারাও কিন্তু ওই রাখালের গল্পের মধ্যে ঢুকে গেছেন। সত্যি যেদিন বাঘ আসবে কেউ আপনাদের পাশে থাকবে না। আপনারা বলতেছেন জনগণের পাশে আমরা আছি, কিন্তু জনগণ আপনাদের পাশে আছে কিনা সেটা দেখছেন, সেটা বিচার করছেন? নিশ্চয়ই বিচার করেন নাই। আপনাদের মন্ত্রীগুলোর দিকে তাকান, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, ওনার হাতে তো সবকিছু। এই যে মারামারি হইতেছে চারিদিকে, এই এরে মারতেছে, দোষ কার? এটা পরে পুলিশ কোথায়, আইন কোথায়, উনি কোথায়, ওনার বাণী কোথায়? কেন এত নীরব সবাই? কবি কেন নীরব? এটাই তো বড় প্রশ্ন। জিনিসপত্রের দাম এমন ভাবে বাড়ছে ভাই, 100 টাকার নিচে তো কোনো সবজি পাবেন না। 100 টাকা নিয়ে গেলে হয়তো আধা কেজি বা 1 কেজি যে কোনো একটা সবজি কিনতে পারবেন, তাও পাবেন না ভাই। এরকম অবস্থা, কাঁচা মরিচের দাম আকাশ ছোঁয়া, এগুলা নিয়ে কথা বলার কেউ নাই। এসব হচ্ছে শুধু ভাই চাঁদাবাজির জন্য, ঘাটে চাঁদা দিতে হচ্ছে। এগুলা ভাই সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি দেখতে পায় না? নিশ্চয়ই দেখতে পায়, কিন্তু মুখের শিকার যাবে না। যেভাবে আওয়ামী লীগ সরকার কোনো কিছু মুখের শিকার যাইতো না, খালি উন্নয়ন করতো। ওনারাও নির্বাচন করতে আইসা, নির্বাচন তো হইলো, এখন নির্বাচিত সরকারের ভূমিকাটা কি এই প্রশ্নটা করলেই ওনারা বলে ওই যে রাজাকার, এই বিরোধী দল চায় না এই সরকার টিকে থাকুক, সরকারের বয়স মাত্র 5 মাস, এখনই সরকার ফেলে দিতে চায়। কেউ সরকার ফেলতে চায় না। এই বিরোধী দল কিন্তু একবার না বহুবার বলছে এবং সংসদে প্রমাণও করে দেখাই দিছে যে আমরা আপনাদেরকে সহযোগিতা করুন দেশ চালাবার জন্য। এত বড় একটা বাজেট পাস হয়ে গেল, বিরোধী দল কিন্তু চুপচাপ বাজেটটা পাস করে দিল। এটা না বেশি কিছু হয় নাই, কিন্তু তার মানে সরকারকে সহযোগিতা করতেছে। আর সরকার কি করতেছে? জুলুম করতেছে ভাই। এই জুলাই মাসে জুলুম কেউ মাইনা নিবে না। এই জুলাইতে হয়েছিল জুলুমের বিরুদ্ধে, আর আপনারা সেই জুলুম কইরা মানুষের মন জয় করতে পারবেন? ভুল, একদম ভুল ধারণা। এই জুলাই তো শুধু ভাই কারো একার না, আপনাদেরও তো এই জুলাই। আপনারা কেন জুলাই থেকে মুখ ফিরাই নিলেন? মুখ ফিরাবার কথা তো আওয়ামী লীগের। হ্যাঁ, আওয়ামী লীগ জুলাই মানতে পারবে না, এটা খুব স্বাভাবিক অঙ্ক। আপনারাও কেন মানতে পারতেছেন না? এইটা কোন অঙ্ক? ভারতও মানতে পারতেছে না, এইটা কোন অঙ্ক? এই যে 5ই আগস্টে আওয়ামী লীগকে তাড়ানো হইলো, এটা কি শুধু আওয়ামী লীগকে তাড়ানো হয়েছে? ভারতকে তাড়ানো হয়েছে এই 5ই আগস্টে, যেটা ওনারা মাইনা নিতে পারতেছে না। বহুবার তো আপনারা বলছেন যে ওনাকে মুখ বন্ধ রাখতে বলেন। ডক্টর ইউনূস স্যারও বলছিল, তখন তো শুনি নাই। ওনারা কি বলছে? নির্বাচিত সরকার আসলে ওনাদের সঙ্গে আমরা একসাথে মিলামিশা কাজ করুম। এই কাজটা কি করতেছে? এই যে আগামীকাল শেখ হাসিনা এসে কি আপনাদেরকে শুভেচ্ছা বাণী জানাবে? নিশ্চয়ই না, আপনাদের বিরুদ্ধেই কথা বলবে, জামাতের বিরুদ্ধে কথা বলবে, এই ছাত্র শিবিরের বিরুদ্ধে কথা বলবে। যেভাবে আপনারা এখন কথা বলতেছেন জামাত আর ছাত্র শিবিরের বিরুদ্ধে, উনি ওই একই কথা বলবে মানে উনাকে দিয়ে বলাবে। হ্যাঁ, উনাকে দিয়ে বলাবে এই ভারত কিন্তু আপনার সাথে চ্যালেঞ্জে নেমে গেল, আপনাকে শান্তিতে থাকতে দিবে না। মাঝে ভাই এই ট্রাম্প কার্ডটা ইউজ করবে, শেখ হাসিনাকে তারা ব্যবহার করবে, কারণ তারা বুঝা গেছে শেখ হাসিনাকে ভালোবাসার মানুষ এই দেশে কম নাই, অনেক। আওয়ামী লীগ তো আসলে একটা বড় দল, এটা ওনারা বুঝা ফেলাইছে, যার জন্য ওনাকে দিয়ে বলাবে আর এখানে অস্থিরতা বাড়াবে। এই অস্থিরতা কমাবার জন্যই কিন্তু গণভোটটা হয়েছিল, সবাইকে এক জায়গায় আনার জন্যই কিন্তু গণভোটটা হয়েছে। 70% মানুষের ভোট নিয়ে যে ছিনিমিনিটা খেলতেছেন, আজকে যা কিছু ঘটতেছে এর দোষ কিন্তু আপনাদের কাঁধেই যাবে, কারণ যে সরকারে থাকে তাকেই সবাই দোষারোপ করে, এটাই নিয়ম। বিদায়ের আগে শুধু এইটুকুই বলা যায়, রামি স্যার অভিশাপে আজকে এই অস্থিরতা। যা কিছু দেখতেছেন এই রামি স্যার অভিশাপে। ও তো কবর থেকে অভিশাপ দিতে থাকবে, সারাক্ষণ অভিশাপ দিবে যে আমার বিচারটা করলো না। যেভাবে হাদি বলছিল না, আমার মাইরা ফালা কোনো অসুবিধা নাই, কিন্তু আমাকে যে মারবে তার বিচারটা করবেন। বিচারটা তো চাই, কারো বিচারিত করতে পারতেছেন না। সুপ্রিয় দর্শক, দেখবেন সে কাঙ্ক্ষিত ভিডিওটি। দর্শক, এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মাত্রাটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে সাথে দেখা শুরু করে দেবেন। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে।